যখন বৃষ্টি নামলো তুমি দেশান্তরী আমলকি নাও হাতে, পুঞ্জ ছায়ায় অঞ্জন এলো অন্ধ মেঘে খঞ্জনি বাজাতে। ভিক্ষে করেই যায় দিন, তুমি শ্রান্ত মনে সায় দিলে না তবু। এ বর্ষা প্রাবন্ধিক, দেখো লেখার পরে কোন দিকে যায় সবুজ। আমি তোমার ডাকনাম এই নকশা কাটা পাখনাতে দেই উড়াল। পুনর্বাসন ঝঞ্ঝা, জানি ভালোই বাসে রঞ্জাকে। বন্ধুরা, মেঘের মতো মিথ্যে কেন মরতে এলাম শীত থেকে বর্ষাতে। যখন বৃষ্টি নামলো তুমি দেশান্তরী আমলকি নাও হাতে। শ্রীজাতের যখন বৃষ্টি নামলো কবিতা দিয়ে শুরু করলাম আজকের সকাল, বর্ষার প্রথম সকালের শুভেচ্ছা সবাইকে। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ সোমবার, দ্বিতীয় আষাঢ়, অর্থাৎ বর্ষার আসলে দ্বিতীয় দিন আজ, 1432 বঙ্গাব্দ এবং 16ই জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি, নিকিতা নন্দিনী। দর্শক, চলমান মৃদু তাপ প্রবাহ আম দ্রুত পাকার উপর কিন্তু প্রভাব ফেলেছে, যার ফলে আমের সরবরাহ বেড়েছে বাজারে। কিন্তু আমের পাইকারি হাটে রাজশাহী অঞ্চলে কেজি দরে কেউ আম কিনছেন না, চলছে পুরনো নিয়মে। 40 কেজিতে মনের বিপরীতে 45 কেজিতে মন দিতে ধরা হচ্ছে। এতে ক্ষতির মুখে চাষিরা। আমের সার্বিক চিত্র জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবরার সাহেব। আবার শুভ সকাল আপনাকে। আসলে আমের বাজারের বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। বিক্রি করবার যেই বিষয়টি, আসলে পাইকারি দরে যেই দামে কেনার কথা ছিল তার থেকে বেশি কেনা হচ্ছে, এতে চাষিদের কিছুটা সমস্যা তো হবারই কথা। তারা কি বলছেন, এবং একই সাথে অনেক গরমের কারণে যে আম দ্রুত পেকে গেল বা যাচ্ছে, সেই ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে? অনেক ধন্যবাদ। শুভ সকাল নিকিতা আপনাকেও। রাজশাহীতে আমের ক্যালেন্ডারটা মূলত তৈরি করা হয়েছিল মে মাসের শুরুতে, এবং এই আম ক্যালেন্ডারে যেটা দেখা যায় যে মে মাসের 15 তারিখ থেকে গুটি আম পাড়া শুরু হয়েছিল, এবং এর পরবর্তীতে ধীরে ধীরে যেই জাতের আমগুলো গোপালভোগ থেকে শুরু করে খিসাবাদ সব আমই আসলে আসছে বাজারে। এখন বলা যায় যে পূর্ণ মৌসুম আমের এবং ভরা মৌসুমে প্রচুর পরিমাণে আম বাজারে দেখা যাচ্ছে। আজকে 16 তারিখ, 15 তারিখ থেকে ফজলি আম পাড়ারও অনুমতি দিয়েছে প্রশাসন, এবং সে আমগুলো বাজারে আসছে। সবচেয়ে বড় যে আমের মোকাম বা হাট, সেটি হচ্ছে রাজশাহীর বানেশ্বর বাজার, এবং বানেশ্বর বাজার ঘুরে যেটি দেখা গেছে যে এবছরে আমের দাম একেবারেই কম, কারণ বিশাল একটা ছুটির ফাঁদে দেশ কিন্তু ছিল গত কয়েকদিন, যার ফলে আম আসলে খুব একটা বেশি চাহিদা ছিল না। তবে ঈদ পরবর্তীতে এখন কিছুটা চাহিদা বেড়েছে, তবে তারপরও 900 থেকে 1000, 1500, 2000 টাকা মন পাইকারিতে আসলে আম যাচ্ছে, যেগুলো যাবার কথা আরো বেশিতে। সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে যারা কৃষক, তারা আম বিক্রি করতে গেলে আগে থেকেই কিন্তু ঢলন পদ্ধতিতে ব্যবসায়ীকে আম দিতে হয়, পাইকারি ব্যবসায়ীকে। এবং এর ব্যাখ্যা হিসাবে পাইকারি ব্যবসায়ীরা যেটি বলে থাকেন যে তারা আম মূলত কাঁচামাল এবং এটি শুকিয়ে যায়, পাশাপাশি এই আমের ওজন কিছুটা কমে যায়, ফলে 40 কেজিতে 1 মণ হলেও সেখানে তারা 45 বা 48 কেজিতে 1 মণ নিয়ে থাকেন। এটি নিরসনের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনার ঈদের দুদিন আগেও যেখানে যেখানে আম হয় সকল জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকদের সাথে মিটিংয়ে বসেছিলেন, এবং বলা হয়েছিল যে কেজিতে আম কিনতে হবে পাইকারদের, এবং সেখান থেকে 1.5 টাকা সর্বোচ্চ ছাড় দিতে পারবেন কৃষকরা। কিন্তু এতে একটা সংকট দেখা দিল যে আম কেনাই বন্ধ করে দিল পাইকাররা, এবং এর ফলে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক। শুধু রাজশাহীর বানেশ্বর না, চাঁপাইনবাবগঞ্জের কানসাট, নওগাঁ, সাপাহার সব জায়গাতেই কিন্তু পাইকারিতে অনেকটা বেশি পরিমাণে আম দিতে হয় কৃষককে। ফলে কৃষকের বক্তব্য যেটি, তারা যেটি বলছেন যে 45 কেজিতে 1 মণ হলেও সেটি তারা সহ্য করতে পারেন, কিন্তু 48 বা 50 কেজিতে 1 মণ হলে সেটি আসলে তাদের খুব ক্ষতির সম্মুখীন হয়, কারণ প্রতি মণে অন্তত 200 থেকে 300 টাকা তাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়। এবং এই প্রথাটাকে ঢলন প্রথা বলা হলেও এটি আসলে নিরসনের জন্য কেউই কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারছেন না।
এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তদারকি করছেন, তারা ব্যবসায়ী বা ফড়িয়া যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন, কিন্তু সমস্যার সমাধানে আসা যাচ্ছে না কোনোভাবেই। এবং কৃষকরা বলছেন যে এটি একটা নির্দিষ্ট পরিমাণ করে দিতে পারলে তাহলে তাদের অন্তত লাভের অংশটা থাকবে। নির্দিষ্ট পরিমাণ বলতে সেখানে 42 কেজি হতে পারে, 40-এ 2 কেজি বেশি বা 3 কেজি বেশি, এটি তারা মানতে পারেন, কিন্তু এর থেকে বেশি দিলে তাদের জন্য খুবই ক্ষতি হয়ে যায়। ফলে এখন রাজশাহী অঞ্চলের যে বড় বড় বাজার, চাঁপাইনবাবগঞ্জের কানসাট, নওগাঁ সাপাহার এবং রাজশাহীর বানেশ্বর, এই 3 বাজারে এই যে বড় সমস্যা, এটি অনেকটাই প্রকট এবং এটি কোনোভাবেই সিন্ডিকেটটা ভাঙতে পারছে না প্রশাসন। এবং প্রশাসনের পক্ষ থেকে বারংবার এই সমাধানের চেষ্টা করা হলেও আসলে খুব একটা বেশি কাজে আসছে না। এবারে জানিয়ে দেই যে আম গরমের জন্য পাকা যে শুরু হয়েছে, প্রচন্ড গরম ছিল গতকাল পর্যন্ত, তারপরে আসলে বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বাজারে যে আমগুলো এসেছে তাদের মধ্যে গোপালভোগ ছিল, তারপরে খিরসাপাত ছিল, এখন ল্যাংড়া আম চলছে এবং 15 তারিখ থেকে কিন্তু যে ফজলি আম, তারপরে বাজারে আসবে আস্তে আস্তে কাটিমন, তারপরে আসবে হচ্ছে আম্রপালি এবং সবশেষে বাড়ি 4। আগামী 15 তারিখ পর্যন্ত এই আমগুলো পাওয়া যাবে। বলা যায় যে ভরা মৌসুমি পাওয়া যাবে আগামী 15 তারিখ পর্যন্ত। তারপরে মোটামুটি যে কাটিমন আম দিয়েও আগস্ট মাস পর্যন্ত এই আমের মৌসুমটা চলবে। তবে যাই হোক, সবারই চাওয়া যাতে কৃষক পর্যায়ে আমের দাম তারা সঠিকভাবে পায় এবং একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় যে আমের বাজার এবং কোটি কোটি টাকার বাণিজ্য এই অঞ্চলের, সেটি যেন বজায় থাকে। এই ছিল আমার কাছে রাজশাহী অঞ্চলের আমের খবরাখবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার একটু আবহাওয়ার খবর জেনে নিতে চাই। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.0 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 31.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 32.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 24.6 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় রেকর্ড করা হয়েছে 36.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, এবারে পত্রিকার খবরগুলো একটু দেখে নেব। আমার হাতে কিন্তু আজকের পত্রিকাগুলো, খবরের কাগজগুলো চলে এসেছে। একটু চোখ বুলিয়ে নিয়ে প্রথম পাতায় প্রথমেই রয়েছে সমকাল। সমকালের প্রথম পাতায় যদি দেখি, হামলার জবাবে হামলা চলছে, ক্ষয়ক্ষতি বাড়ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সংঘাতের যে খবরটি সেটি এখানে রয়েছে। একটি ছবি দেখা যাচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাতিয়াম এলাকায় যে বিধ্বস্ত হয়েছে কয়েকটি ভবন, সেটার চিত্র এবং একই সাথে সেখানে হতাহতদের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এছাড়াও লন্ডনের যে বৈঠকটি অর্থাৎ গত শুক্রবারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি এখানে রয়েছে। জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার নিয়েও বিস্তারিত আলাপ হয়েছে বৈঠকে। তামিম ইকবালের একটি সাক্ষাৎকার দেখতে পাচ্ছি, শিরোনাম সাকিবের সঙ্গে দেখা হলে অবশ্যই বিষয়টি জানতে চাইব। সমকালের প্রথম পাতায় সবকিছু মিলে এই ছিল প্রধান খবরগুলো। জাতীয় সংসদ নির্বাচনের একটি খবরও আছে, শিরোনাম প্রস্তুতিতে গতি বাড়াচ্ছে কমিশন। ডেঙ্গু করোনায় আরও 2 মৃত্যু, আক্রান্ত 275।
সমকালের প্রথম পাতার ডেঙ্গু এবং করোনা নিয়ে কিন্তু একটি প্রতিবেদন রয়েছে। আমরা আসলে করোনার বিষয়টি তো বেশ লম্বা সময় ধরে আলোচনায় এসেছে। আবার দর্শক আপনারা জানেন একটু আগে যেই আপডেটটা দিলাম, ডেঙ্গু করোনায় আরও 2 মৃত্যু আক্রান্ত হয়েছে 275, অর্থাৎ নতুন করে যে কয়েকটি জেলায় করোনার সংক্রমণের তথ্যের সতর্কতার নিয়মিত বিজ্ঞপ্তি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 26 জন, একজনের মৃত্যু। জেলাগুলোতে কতটা সতর্ক অবস্থানে রয়েছে তাই জেনে আসি। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা তুসোগরা। ফাতেমা, শুভ সকাল আপনাকে। করোনার যে বিষয়টি, আসলে দেখুন মানে এই মহামারীর মধ্য দিয়ে তো পুরো পৃথিবী গেছে, আমাদের দেশের মানুষও জানেন, এবং করোনার সময় কি কি করতে হবে না হবে আমরা খুব ভালো করে জানি। আবারও সতর্কতা জারি হয়েছে। সবকিছু মিলিয়ে সেখানকার অবস্থা তো জানতেই চাইবো, এবং একই সাথে করোনা শনাক্তকরণের যেই কিট, সেই কিট কতটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরীক্ষা করবার ক্ষেত্রে কোনো রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, সব মিলিয়ে কি অবস্থা? শুভ সকাল নিকিতা। আমি আছি ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে। এখানে কিটের যে কথাটি আপনি বললেন যে এখানে করোনা শনাক্তের যে কিট সেটি কিন্তু নেই, এবং আমি খবর নিয়েছি যে সেটা শুধু যে ঠাকুরগাঁও তা না, ঠাকুরগাঁও জেলার কোনো হাসপাতালগুলোতেই কিন্তু এগুলো নেই, এবং এখন পর্যন্ত সরবরাহ দেয়া হয়নি। তো আমি এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে তারা 10,000 কিটের জন্য আবেদন করেছে, তারা চাহিদা প্রেরণ করেছে, হয়তো সামনের সপ্তাহে নাগাদ হয়তো চলে আসবে। তো এখানকার করোনা ইউনিটের কথা যদি আমি বলি, তো গত 1 সপ্তাহ আগে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে 2 জন ঢাকা থেকে আসা রোগী কিন্তু ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তারা ঠাকুরগাঁয়ের হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন, এবং এখন পর্যন্ত করোনা রোগী কিন্তু ঠাকুরগাঁয়ে শনাক্ত হয়নি। তবে আমি যেটা বলতে চাচ্ছি নিকিতা, যে ঠাকুরগাঁয়ের মানুষের মাঝে কিন্তু এই করোনা সংক্রমণের আতঙ্ক একেবারেই বিরাজ করছে না। তারা কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না। মাস্ক নেই, পরিবহন বা রাস্তাঘাট বা হাসপাতাল বা বাজারে কোথাও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এবং প্রশাসনেও কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো তাগিদ বা কোনো বিজ্ঞপ্তি বা সচেতনতামূলক কোনো প্রচারণা কিন্তু এখন পর্যন্ত চালায়নি। তো আমি এখনও ঠাকুরগাঁয়ের হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে সংক্রমণ এড়ানোর জন্য তারা যথাযথ ব্যবস্থা নিয়েছে, করোনা ইউনিট আলাদা করেছে এবং তাদের যথাযথ ব্যবস্থা আছে। আমি সচেতন মহলের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলেছে যে বিগত সরকারের আমলে এই করোনা নিয়ে একটা ব্যবসা কিন্তু হয়েছে, তেমনটি যেন না হয় সেটাই তারা দাবি করছে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে। তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁয়ে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। নিকিতা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। আপনিও নিশ্চয়ই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন সেখানে। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন করোনার আপডেট। সমকাল দেখছিলাম, সমকালের পরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রথম পাতাতেও কিন্তু ইরান ইসরায়েলের যে পাল্টাপাল্টি হামলা সেটি রয়েছে, এবং একই সাথে অর্থনৈতিক মন্দা কাটছে না এই শিরোনামে একটি খবর দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যবসা বিনিয়োগে কেন গতি ফেরানো জরুরি। নানা চাপে ব্যবসা বাণিজ্যের একটি খবর রয়েছে, এবং একই সাথে নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। সিএসি সরকারের সঙ্গে আলোচনায় বোঝা যাবে কবে নির্বাচন। এই খবরগুলিও রয়েছে কালের কণ্ঠের প্রথম পাতায়। আমি একটু কালের কণ্ঠের শেষের পাতায় যেতে চাই। এইখানেও কিন্তু ডেঙ্গু এবং করোনার যে বিষয়টি আপডেটগুলো রয়েছে আপনারা দেখে নিতে পারবেন। ডেঙ্গু ও করোনা মোকাবেলায় প্রস্তুত ডিএনসিসি হাসপাতাল, 300 শয্যা সহ রয়েছে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় লজিস্টিক। কালের কণ্ঠের পরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রথম পাতায়ও ইরান ইসরায়েলের খবরটি রয়েছে। সাংবাদিকদের সিএসি, এই মুহূর্তে তারিখ নয়, যখনই ভোট হোক আমরা প্রস্তুত, এই শিরোনামে আরও একটি খবর। 33,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য, এবং সংলাপের একটি খবর দেখতে পাচ্ছি। আগামীকাল শুরু 30 দলের দ্বিতীয় ধাপের সংলাপ।
জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। দৈনিক ইত্তেফাকের পরে আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরের প্রথম পাতায়ও একইভাবে ইরান ইসরায়েলের খবরটি রয়েছে, একই সাথে লন্ডনের বৈঠকের খবরটিও কিন্তু রয়েছে শিরোনাম। ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ালো ইসি। আচরণ বিধিমালা, পর্যবেক্ষক সহ কয়েকটি নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, খেলাপি ঋণ বাড়ছে বেপরোয়া গতিতে। যুগান্তরের পরে আমার হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতাতেও পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল, এই শিরোনামে খবর। ইরান ইসরায়েলের সংঘাতের খবরটি রয়েছে। এসএসসিতে অনুপস্থিতির বড় কারণ বাল্যবিবাহ। ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী বোর্ডটি অনুপস্থিত 1203 পরীক্ষার্থীর তথ্য পেয়েছে এবং 40% অর্থাৎ 481 জনের বিয়ে হয়ে গেছে। নির্বাচনের খবরটিও রয়েছে, যখনই নির্বাচন হোক প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন। প্রথম পাতার নিচের দিকে একটু যেতে চাই। 3 মাসে ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণ হারে। একটু ডেঙ্গুর বিষয়টি আমরা করোনার আপডেটগুলো জানাবার চেষ্টা করেছি, এবার একটু ডেঙ্গু নিয়ে আলাপ করতে চাই। দেশ জুড়ে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এই বিষয় নিয়ে আরও খবর জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী MK রানা। রানা, আসলে সার্বিক অবস্থা জানতে চাচ্ছি, হাসপাতালগুলোর খবর কি, এবং বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়েই তো জানতে চাইবো। সবসময় যেটা হয় যে ডেঙ্গুর কথাটা আসলে সবার আগে শিশুদের কথা এবং একটু বয়োজ্যেষ্ঠ যারা তাদের কথাই মাথায় আসে। এই বয়স সীমার রোগীদের সংখ্যা বাড়লো কিনা, কি অবস্থা? হ্যাঁ নিকিতা, যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশের মতোই কিন্তু আসলে হঠাৎ করে যে কোরবানির ঈদ গেল, সেই ঈদের পরবর্তী সময় কিন্তু আসলে পটুয়াখালী জেলায় বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর বাইরে পটুয়াখালী শহর বা পটুয়াখালী জেলার যদি কথা বলতেই হয়, সেক্ষেত্রে কিন্তু মির্জাগঞ্জ উপজেলার সব থেকে বেশি কিন্তু আসলে ডেঙ্গু রোগী ধরা পড়েছে এবং ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত পরশুদিন কিন্তু আসলে একজন ডেঙ্গু রোগী কিন্তু আসলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যে মির্জাগঞ্জের যে একজন রোগী, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। ফলে কিন্তু জেলায় শুরুর দিকেই কিন্তু আসলে একজন রোগীর মৃত্যুর খবর আমরা শুনতে পেলাম। এর বাইরে পটুয়াখালী সদর হাসপাতাল এবং পটুয়াখালী হাসপাতালগুলোতে প্রায় 11 জন রোগী গত 24 ঘন্টা কিন্তু আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর বাইরে পটুয়াখালীর মির্জাগঞ্জ এবং সদর হসপিটাল, এই দুই হাসপাতাল মিলে কিন্তু আসলে 32 জন রোগী কিন্তু আসলে দুইটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন। এখানে বিভিন্ন হাসপাতালের বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন বেডে ঘুরে আসলে আমি যেমনটি দেখতে পেয়েছি যে আসলে রোগীরা কিন্তু মশারি ব্যবহারে কিন্তু এক ধরনের তাদের মধ্যে অনীহা রয়েছে। এর বাইরে সর্বোপরি বলা যায় যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা এবং রোগীদের মশারি ব্যবহারের অনীহাই এই ডেঙ্গু বিস্তারে সব থেকে বেশি কাজ করছে বলে সাধারণ মানুষরা কিন্তু বা সাধারণ রোগীরা কিন্তু মনে করছে এমনটাই। নিকিতা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। MK রানা, ধন্যবাদ আপনাকে। আপনিও নিশ্চয়ই নিরাপদে থাকবেন। দর্শক, একটি ছোট্ট বিরতি নিতে চাই, আমাদের সঙ্গেই থাকুন সকাল 24-এর। স্বাগত আরও একবার সকাল 24-এ। এবার একটু সুন্দরবন থেকে ঘুরে আসতে চাই। বনজ দ্রব্য আহরণে 3 মাসের নিষেধাজ্ঞা, যা 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত। 3 মাস সুন্দরবনে বন্ধ রয়েছে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ। কিন্তু এই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই অবাধে চলছে মাছ ও কাঁকড়া আহরণ। বন্ধের এই সময় সুন্দরবনের সার্বিক চিত্র জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, শুভ সকাল আপনাকে। আসলে এই ধরনের নিষেধাজ্ঞা যখন হয় তখন বেশ কিছু বিষয় কিন্তু মাথায় রেখেই এই নিষেধাজ্ঞাগুলো দেয়া হয়ে থাকে, ভালোর কথা মাথায় রেখেই আসলে। কিন্তু কি চিত্র দেখছেন সেখানকার মানুষ যারা রয়েছেন, বা সবাই কি আসলে এই নিষেধাজ্ঞা মানছেন?
শুভ সকাল আপনাকে। প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ সুন্দরবনে সবসময় আসলে হুমকির মুখে থাকে, এটা বললে অত্যুক্তি হবে না। আপনি যেভাবে বলছিলেন তার আগে যদি আমি একটু বলি যে সুন্দরবন এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় সুন্দরবনের বাঘ, হরিণ, বানর, বন্যপ্রাণী কিন্তু নিধন হয়েছে। যদিও এখন বাঘ নিধন একটু কম হচ্ছে এবং বাঘের যে সংখ্যা সেটাও বেড়েছে বলে বন বিভাগের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি, তবে হরিণ নিধন কিন্তু কিছুতেই থামছে না। তো এটা সবসময় বেড়েই চলেছে। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সুন্দরবনে কিন্তু এক শ্রেণীর বৈধ পাশধারী যারা তারা এবং অবৈধভাবে যেও কিন্তু সুন্দরবনে বিষ দিয়ে কিন্তু মাছ ধরে। তো এই সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার কারণে কিন্তু আসলে মাছ কিন্তু হুমকির মুখে পড়েছে। যেখানে 270 প্রজাতির বেশি মাছ সুন্দরবনে রয়েছে, আমরা যতদূর জানি কম বেশিও হতে পারে, তো সেটা কিন্তু আসলে এখন সবসময় হুমকির মুখে। এটা বন বিভাগ তাদের দণ্ডদশা বলতে পারি, তাদের জনবলের অভাব বলতে পারি, তাদের বাহনের অভাব বলতে পারি, আবার বলতে পারি যে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তাদের যোগ সাজসে যখন সুন্দরবন বন্ধ থাকে আমরা আমাদের যে সোর্স সেটার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা সেখানে তাদের সুযোগ করে দেয়। বিভিন্ন সময় কোস্টগার্ড আবার বন বিভাগ তারা কিন্তু তাদের আটকও করে। তো সেক্ষেত্রে এখন কিছু কিছু জায়গায় একদম যে সুন্দরবনে কেউ ঢুকছে না সেটা কিন্তু না। আর আপনি জানেন যে এই সময়টা কিন্তু আসলে সুন্দরবন উত্তাল, সাগর উত্তাল, নদী উত্তাল, পানির উচ্চতা বৃদ্ধি। এখন কিন্তু সুন্দরবন ভ্রমণের কিন্তু সময় নয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস সুন্দরবনের জন্য উপযুক্ত ভ্রমণের সময়। তো সেক্ষেত্রে এই সুন্দরবন এখন কিন্তু আসলে আমরা আমাদের যেভাবে নিরাপদে রাখে মায়ের মতো আমরা কিন্তু সেভাবে রাখতে পারছি না। তো যার কারণে এখন এই বর্ষার মৌসুমে জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী এবং যেসব উদ্ভিদ এবং প্রাণী আছে সেগুলোর কিন্তু বংশবৃদ্ধির কিন্তু প্রকৃত সময়। এই জন্য কিন্তু বন বিভাগ এই 6517 বর্গ কিলোমিটার জুড়ে বাংলাদেশে অবস্থিত যে সুন্দরবন, এই সুন্দরবনের যে প্রকৃতির তার আপন রূপ ফিরে পাবে, এজন্য কিন্তু 2021 সালে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত কিন্তু এই সুন্দরবন বন্ধ ঘোষণা করেছে। সেক্ষেত্রে পর্যটক এবং এখানে যারা বনজীবী সুন্দরবন নির্ভরশীল যারা আছে তারা কিন্তু এখন এখানে যেতে পারছে না। তবে কেউ যদি সুন্দরবনে যেতে চায় তাহলে কিন্তু 1 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আপাতত সর্বশেষ। সুন্দরবনের প্রকৃতি এবং সম্পদ নিরাপদে থাকুক, আমরাও সেই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করতে হচ্ছে। আসলে পুরো আয়োজন জুড়ে বেশ কিছু খবর দেওয়ার চেষ্টা করলাম, তবে করোনা এবং ডেঙ্গুর প্রকোপের কথা যেহেতু বেশ কয়েকবার বলা হয়েছে, আমরা সকলেই জানি এই দুটি রোগের ক্ষেত্রেই কি কি করতে হবে আমাদের সকলেরই জানা আছে। আমরা নিশ্চয়ই সেই সব বিষয়গুলো মাথায় রাখবো এবং সতর্ক থাকবো। আজ এ পর্যন্তই সকাল 24-এ।